পাকিস্তানের ইন্টারেস্ট হলো এখানে ইরান একমাত্র পাকিস্তানের প্রতিবেশী দেশ যার সাথে ইরানের একটা ভালো সম্পর্ক আছে। ইরান হলো পৃথিবীর সবচাইতে বড় শিয়া অধ্যুষিত দেশ এবং সেকেন্ড মোস্ট অধ্যুষিত শিয়া দেশ হলো পাকিস্তান। সুতরাং পাকিস্তানের একটা বিরাট সংখ্যক শিয়া সম্প্রদায় আছে। পাকিস্তানের কাছে একমাত্র মুসলিম দেশ যার কাছে পারমাণবিক অস্ত্র আছে এবং আমেরিকা এই পারমাণবিক অস্ত্রটাকে ভালোভাবে কন্ট্রোল করতে চায়, যাতে কোনোভাবে এই অস্ত্রের সুবিধা অন্য ইরান বা অন্য কোনো দেশ মুসলিম দেশে না যায়। ইন্ডিয়া এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্লেয়ার না। কেন? ইন্ডিয়ার অনেক গুরুত্ব আছে দুনিয়াতে, কিন্তু এই বিষয়টাতে তারা অ্যাপ্রোপ্রিয়েট মিডিয়েটর হতে পারে না, কারণ তারা হচ্ছে ইসরায়েলের সাথে খুব বেশি ক্লোজ ইদানিং। কেন পাকিস্তান এত গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ, যেটি পুরো বিশ্বকে অস্থিতিশীল করে রেখেছে, সমাধানের পথ খুঁজে পাওয়া যাচ্ছে না, যুদ্ধ কেন লাগলো সেটা অনেকে খুঁজে পাচ্ছেন না, যুদ্ধ বন্ধ কিভাবে হবে সেটা অনেকে খুঁজে পাচ্ছেন না। এরকম একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় কেন পাকিস্তানকে ডেকে আনা হচ্ছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাকিস্তান যে ইরান যুদ্ধে যে মধ্যস্থতা করতে বিশেষভাবে আগ্রহী এবং তাদেরকে ডেকে আনা হয়েছে, তার বিশেষ বিশেষ ভূ রাজনৈতিক কারণ আছে। যে কারণগুলো আমি সংক্ষেপে বলতে গেলে, যে পাকিস্তানের ইন্টারেস্ট হলো এখানে ইরান একমাত্র পাকিস্তানের প্রতিবেশী দেশ যার সাথে ইরানের একটা ভালো সম্পর্ক আছে। আফগানিস্তানের সাথেও যুদ্ধ করতেছে আর ইস্টের দিকে ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতেছে। সুতরাং ইরানের সাথে তার একটা ভালো সম্পর্ক রাখা খুবই দরকার। এক। দুই নম্বর, ইরানের সাথে যেই আছে পাকিস্তানের 560 মাইল বর্ডার, এই বর্ডারের দুই পাশে একদিকে হলো বেলুচিস্তান, অন্যদিকে হলো বেলুচ ভাষাভাষী লোকেরা। এবং আপনারা জানেন যে বেলুচিস্তানে তাদের একটা বিশেষ গোষ্ঠী রয়েছে যারা পাকিস্তান থেকে সেপারেট হয়ে যেতে চায়, তাদের সাথেও প্রায় যুদ্ধ হচ্ছে পাকিস্তানের। সুতরাং ইরানের সাথে তাদের সম্পর্ক রাখাটা খুবই ভালো। আর ইরান হলো পৃথিবীর সবচাইতে বড় শিয়া অধ্যুষিত দেশ এবং সেকেন্ড মোস্ট অধ্যুষিত শিয়া দেশ হলো পাকিস্তান। সুতরাং পাকিস্তানের একটা বিরাট সংখ্যক শিয়া সম্প্রদায় আছে। আপনারা জানেন যে যুদ্ধ শুরুতেই ইউএস এমবাসি ঘেরাও করছে, সেখানে প্রায় 30 জন লোক মারা গেছে, এরা মোস্টলি শিয়া। আর ইরান ইউএস যুদ্ধের কারণে যে পাকিস্তানের বিরাট অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, যেটা আমরা দেখছি যে আপনার যেমন 70% সরকারি যান চলাচল বন্ধ করে রাখা হয়েছে এবং ইভেন সংসদ সদস্যদের 25% বেতন কমিয়ে দেওয়া হয়েছে। সুতরাং তারা এটাতে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা হলো একদিক পাকিস্তানের ইন্টারনাল। তারপরে হলো পাকিস্তানের সাথে সৌদি আরবের একটা ডিফেন্স চুক্তি আছে, যে ডিফেন্স চুক্তিটা আবার সৌদি আরব হলো আমেরিকার ক্লোজ ফ্রেন্ড। সুতরাং সেই হিসাবে পাকিস্তানের আমেরিকার কাছে একটা অ্যাক্সেস আছে। এছাড়া পাকিস্তানের সাথে দীর্ঘদিনের মিলিটারি টু মিলিটারি সম্পর্ক ইউএস এর, অনেক দিন থেকে। সে আমরা যখন পাকিস্তানে ছিলাম তখন থেকে এখনো সেই মিলিটারি টু মিলিটারি সম্পর্ক আছে এবং সেই মিলিটারি টু মিলিটারি সম্পর্কের মাধ্যমেই পাকিস্তানকে নিয়ন্ত্রণ করছে আমেরিকা। আমেরিকা পাকিস্তানের রাজনীতি মিলিটারি কন্ট্রোল করে, সেই হিসেবেই ফিল্ড মার্শাল জেনারেল মুনির বিকাম ভেরি ক্লোজ এবং প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় শক্তিশালী লোকদের পছন্দ করে, পাওয়ারফুল লোকদের পছন্দ করে। সুতরাং জেনারেল উনি বলছে তার ফেভারেবল ফিল্ড মার্শাল। এবং আমি জানি না কোন দেশের ফিল্ড মার্শালকে বা চিফকে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট 2 ঘন্টার মতো মিটিং এ নিয়ে আসছে এবং তার সাথে কথা হয়েছে, তাকে লঞ্চ করা হয়েছে। এইভাবে প্রেসিডেন্টের সাথে জেনারেল মুনিরের একটা ভালো সম্পর্ক ডেভেলপ করেছে। এবং এইসব কারণেই প্রেসিডেন্ট ট্রাম্পও যখন জেনারেল মুনির কথা বলেন, ইভেন প্রাইম মিনিস্টারের চেয়েও বেশি জেনারেল মুনির কথা বলেন, তখন প্রেসিডেন্ট কথাটা শুনে। সেই হিসাবে আর লাস্ট যে পয়েন্টটা আছে, পাকিস্তানের কাছে একমাত্র মুসলিম দেশ যার কাছে পারমাণবিক অস্ত্র আছে এবং আমেরিকা এই পারমাণবিক অস্ত্রটাকে ভালোভাবে কন্ট্রোল করতে চায়, যাতে কোনোভাবে এই অস্ত্রের সুবিধা অন্য ইরান বা অন্য কোনো দেশ মুসলিম দেশে না যায়। এটা ইসরায়েলের ইন্টারেস্টে আমেরিকানরা এটা করে আসছে। এই সব কারণে পাকিস্তান ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট কান্ট্রি টু হ্যাভ গুড রিলেশন অ্যাট দিস টাইম।
এটা পাকিস্তানের ইন্টারেস্টও সার্ভ করে, আমেরিকার ইন্টারেস্টও সার্ভ করে। এবং আপনি দেখলেন না এটা কত শক্তিশালী। পাকিস্তান বলার জন্য ইউএস কে রিকোয়েস্ট করেছে যে আপনি যেটা বললেন, তাদের ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং পার্লামেন্টারি চিফ তাকে যেন হিট লিস্ট থেকে বাদ দেওয়া হয়, সেটার জন্য আমেরিকা অনুরোধ করেছে, সেই অনুরোধ ইসরায়েল রক্ষা করেছে। সুতরাং এই সম্পর্কটা মিউচুয়াল, এই সম্পর্কটা দীর্ঘদিনের। যদিও পাকিস্তানের সাথে ইরান চায়নার সম্পর্ক ভালো, স্টিল আমেরিকা চাচ্ছে ইন্ডিয়ার সাথে একটা ভালো সম্পর্ক রাখতে, ট্রান্স প্যাসিফিক যেই অ্যালায়েন্স সেখানে রাখতে। কিন্তু এই সময় এই পর্যায়ে মিডল ইস্টের ইন্টারেস্টে, ইসরায়েলের ইন্টারেস্টে এখন পাকিস্তান ইজ ভেরি ইম্পর্টেন্ট। দুই তিনটা ব্যাপার যা বললাম, তার মধ্যে ওদের পারমাণবিক অস্ত্র এটা একটা বিরাট ব্যাপার, সৌদির সাথে ওদের সম্পর্ক, এসব ব্যাপার মিলে পাকিস্তান ইজ দি কি পয়েন্ট। কারণ আমরা জানেন তো আপনারা, তুরস্কর সাথে আমেরিকা তো নটভুক্ত দেশ, তারপরে বিলিয়নস অফ ডলার্স এইড দেয় মিশরকে, রাইট? এই মিশর না, টার্কি না, পাকিস্তান, এইসব মিলে পাকিস্তান ইজ মাচ মোর ফোকাসড, মাচ মোর ইন দ্য নিউক্লিয়াস, এবং এটা বোথ ইন্টারেস্ট, ইট উইল সার্ভ পাকিস্তান ইন্টারেস্ট এট দি সেম টাইম ইউএস ইন্টারেস্ট অ্যান্ড অলসো ইসরায়েল ইন্টারেস্ট। সেই জন্য পাকিস্তান এত গুরুত্বপূর্ণ এই সময়। অনেকগুলো পয়েন্ট উঠে এসেছে। আমি একটু প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান আপনার কাছে জানবো। আলোচনায় এর মধ্যে আমরা জেনেছি যে পাকিস্তানের সাথে ইরানের দীর্ঘ সীমান্ত এবং শিয়া সম্প্রদায়ের একটা বিশাল জনগোষ্ঠী বাস করছে পাকিস্তানে। শুধুমাত্র পাকিস্তান নিজেদের এই ইন্টারেস্টগুলো, বিশেষ করে আভ্যন্তরীণ সাম্প্রদায়িক দাঙ্গা, জ্বালানি সংকট, অর্থনৈতিক সংকট, সেসব বিবেচনা করেই কি এই মধ্যস্থতার ভূমিকা এসেছে, নাকি এখানে আমেরিকার নির্দেশ, আমেরিকার স্বার্থ রক্ষা, সেই বিষয়গুলো গুরুত্বপূর্ণ? জি, ধন্যবাদ আপনাকে। অনেকগুলো কথা অলরেডি চলে এসছে আপনি যেটা বললেন। তা আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, আরো যদি অ্যাড করি, কারণ একই কথা তো আর বলার কোনো প্রয়োজন নেই। বেশ কিছু আরো কারণ আছে কেন পাকিস্তান ডিজায়ারেবল এই মুহূর্তে। কারণ মিডিয়েটার যারা হয় তারা তো দুই পক্ষের কাছে গ্রহণযোগ্য হতে হবে প্রথমত, মানে বিবাদমান দুই পক্ষের কাছে গ্রহণযোগ্য হতে হবে। এখন আর কারা অপশন ছিল? আর অপশন ছিল ইউএন, তাই না? এতবার একটা যুদ্ধ যেটা প্রায় তৃতীয় বিশ্বযুদ্ধের কাছাকাছি রূপ নিয়েছে, সেখানে ইউএন একটা মেজর রোল প্লে করতে পারতো। কিন্তু আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প ইউএন কে কত ছোট এবং তুচ্ছ তাচ্ছিল্য করে সবসময়। তো ইউএন এর ব্যাপারটা এখান থেকে বাতিল হয়ে গেল। বাকি রইল ইউরোপিয়ান ইউনিয়ন, মানে যারা আর কি ইয়ে আছে, অনেক ধরনের ক্লাউড আছে, ওজন আছে। তো ইউরোপিয়ান ইউনিয়নও দ্বিধা বিভক্ত এখানে। কেউ কেউ ডোনাল্ড ট্রাম্পকে কিছুটা সমর্থন করে, যেমন ইউকে, কিন্তু স্পেন ক্লিয়ারলি এটার বিরুদ্ধে। ইউরোপিয়ান ইউনিয়ন সেভাবে পারে না। তারপর বাকি রয়ে গেল চায়না, তাই না? বড় শক্তির মধ্যে চায়নার সমস্যাটা হচ্ছে, চায়না ইরানের কাছে খুবই গ্রহণযোগ্য এবং মিডল ইস্টের দেশগুলির কাছেও গ্রহণযোগ্য, কিন্তু ইউএস এর কাছে চায়না ততটা গ্রহণযোগ্য না। ইউএস তো একটা বিবাদমান শক্তি এখানে। তো এটা গেল, তাহলে চায়নাকেও আমরা বাদ দিতে যাচ্ছি এখানে। তারপরে আপনার বাকি রইল ইন্ডিয়া, যে কথাটা আপনি পরোক্ষভাবে একটু তুলছেন, যে পাকিস্তান এগিয়ে আসার ফলশ্রুতিতে ইন্ডিয়া মনে করছে তারা কিছুটা লেফট বিহাইন্ড হয়ে গেল কিনা ব্যাপারটাতে। আমার কাছে মনে হয় সেটাও তারা তারা পিছিয়ে নেই ইন্ডিয়া, অথবা ইন্ডিয়া এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্লেয়ার না। কেন? ইন্ডিয়ার অনেক গুরুত্ব আছে দুনিয়াতে, কিন্তু এই বিষয়টাতে তারা অ্যাপ্রোপ্রিয়েট মিডিয়েটর হতে পারে না। কারণ তারা হচ্ছে ইসরায়েলের সাথে খুব বেশি ক্লোজ ইদানিং, এবং এতটাই ক্লোজ যে যুদ্ধ বাঁধার 2 দিন আগেও কিন্তু নরেন্দ্র মোদী সেখানে গিয়েছে। এবং ইসরায়েলের সাথে ইন্ডিয়ার যে বিভিন্ন ধরনের চুক্তি রয়েছে, সামরিক চুক্তি, সেটা সামরিক অস্ত্রপাতি, তারপর হচ্ছে স্পাইং ইকুইপমেন্ট কেনার ব্যাপারে মোসাদের সাথে যে কোলাবোরেশনের ইন্ডিয়ার, সেটা এখন বোধহয় আমেরিকার পরপরই ইন্ডিয়ার সাথে ইসরায়েলের সম্পর্ক। সুতরাং এটা ইরানের কাছে ততটা অ্যাকসেপ্টেবল হবে না। তো এইসব দিক থেকে আরেকটা যেটা আপনি বললেন যে ওই কি বলে যে ট্যারিফের ব্যাপারে ইন্ডিয়ার উপরে আসলে আমেরিকাও কিছুটা বিরক্ত হয়ে আছে। কারণ হচ্ছে ইন্ডিয়ার উপর অতিরিক্ত ট্যারিফ ধার্য করেছে ডোনাল্ড ট্রাম্প, এবং তাদের যে ভিসা, যে ইন্ডিয়াতে থেকে প্রচুর লোক আমেরিকাতে আসে, সেটাতেও কিছু কিছু নিষেধাজ্ঞা দিয়েছে। এর মানে ইন্ডিয়াকে যথেষ্ট ব্যাকফুটে রেখেছে। ইন্ডিয়া রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণেও মানে যুক্তরাষ্ট্র অনেকটাই নাখোশ ইন্ডিয়ার প্রতি। তো সব মিলিয়ে
ইন্ডিয়াটা ইউএস এর কাছে অতটা অ্যাকসেপ্টেবল হবে না, আবার ইরানের কাছেও খুব বেশি অ্যাকসেপ্টেবল হবে না, যেহেতু ওরা ইসরায়েলের কাছে খুব বেশি ক্লোজ। তো সব মিলিয়ে যেটা দাঁড়িয়েছে, এই মুহূর্তে পাকিস্তান একটা ভালো ক্যান্ডিডেট।